বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানাবো বাংলা 1431 ইংরেজি 2024 সালে সীতা নবমী ব্রত মাহাত্ম্য কথা জানাবো। সীতা নবমী ব্রত কেন পালন করা হয়, এবছর সীতা নবমী ব্রতের সময়সূচি। এই সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুযায়ী পঞ্জিকা অনুসারে। এছাড়া জানাবো সীতা নবমী ব্রত কিভাবে পালন করতে হয়। সকল তথ্য থাকবে আজকের এই পর্বে। আসুন জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে সীতা নবমী ব্রত হিন্দু সমাজে সীতা মাতার জন্মতিথি উপলক্ষে বিশেষত পুজো করা হয়। সীতা নবমী অনুষ্ঠিত হয় ভগবান শ্রী রামচন্দ্রের পুজোর তিথির এক মাস পরেই, অর্থাৎ রাম নবমীর এক মাস পরে বৈশাখ মাসে শুক্লপক্ষের তিথিতে সনাতন হিন্দু ধর্মে সমাজে গৃহে বন্ধুরা মূলত সীতা নবমী ব্রত পালন করে থাকেন। এভাবে পুরুষেরাও এই ব্রত পালন করে থাকে। সনাতন সমাজে গৃহবধূরা স্বামীর দীর্ঘ আয়ু কামনায়, পরিবারের মঙ্গল কামনায়, এছাড়া বিশেষত মনস্কামনা পূরণের জন্য সীতা নবমী ব্রত পালন করে থাকেন। সীতা নবমী সীতা মা লক্ষ্মীর অবতার হিসেবেই পুজো করা হয়। ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রী বিষ্ণু অবতার ছিল। সীতা মা শ্রী রামচন্দ্র অর্ধাঙ্গিনী সীতা মাতার জন্ম নিয়ে বিশেষত কিছু গল্প রয়েছে। তামিল সম্প্রদায়ের রামায়ণে বলা হয়েছে সীতা মাতা পৃথিবীর সন্তান। রামায়ণে সীতা মাতা হলেন জনক রাজার সন্তান। তিনি মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন। মাতা বহু নামে পরিচিত ছিল, যেমন জানকী, জনককন্যা, জনকাভুজা। কারণ রাজা জনক সীতা মাতাকে অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। একজন রাম ভক্ত প্রভু সাধারণত ভক্ত আদর্শ পরিপূর্ণ শ্রী রামচন্দ্রের সঙ্গে স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে 14 বছর তিনি বনবাস কাটিয়েছিলেন। মিথিলার রাজকন্যা সীতা মাতা অযোধ্যার রাজরানী ছিলেন, কিন্তু স্বামী অনুগত হয়ে জীবনে ঐশ্বর্য ত্যাগ করেছিলেন। ভোগ বিলাসকে ত্যাগ করে জঙ্গলে মাটিতে বিছানা পেতে সেখানেই তিনি সাধারণ জীবনযাপন করতেন। পারিবারিক শিথিলতা, স্বামীর প্রতি মূল্যবোধ এবং দায়িত্ব প্রতীক হলেন মা সীতা। সীতা মাতা স্বামীর সকল যাত্রার সহযোগী ছিলেন। এটাই হলো দায়িত্ববোধ এবং মূল্যবোধ সঠিক পরিচয়। পারিবারিক জীবনে আদর্শ চরিত্র ছিল সীতা মাতা। শত প্রলোভনে স্থির ধীর বিশ্বাসকে অটুট রেখেছিলেন। শ্রী রামচন্দ্র তাকে রাক্ষসকুল থেকে একদিন উদ্ধার করতে আসবেই হয়েও ছিল। ধর্মের জয় হয়েছিল। সীতা মা ছিল রামচন্দ্রের শক্তি, আর রামচন্দ্র ছিল শক্তির আধার। বিবাহিত নারীদের পরিবারে মঙ্গল কামনার মূলত এই ব্রত পালন করে থাকে। পরিবারে সুন্দর করে ধুমধামের সঙ্গে এই পুজো করা হয়। গঙ্গা জলে ফুল ফল দিয়ে এই পুজো করা হয়ে থাকে। কখনো কখনো এই দিনে হনুমানের পুজো করা হয়ে থাকে। সীতা মা লক্ষ্মীর প্রতীক, তাই এই দিনে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। তিনি হলেন ধনলক্ষ্মীর প্রতীক, অর্থ প্রতীক। বিশ্বকে অনেকেই মাথায় রেখে পুজো করেন, আবার অন্যদিকে জমিতে ফসল উর্বরতা বিশেষ করে কৃষকেরা এই জন্য পুজো করেন। দাম্পত্য জীবনে সুকামনা করে দম্পতিরা পুজো করেন। আদর্শ সহধর্মীয় পাওয়ার জন্য বহু পুরুষেরা সীতা নবমী ব্রত পালন করে থাকেন। আসুন জেনে নিই এই ব্রতের নিয়ম কি। এই বছর সীতা নবমী ব্রত অনুষ্ঠিত হবে 2রা জ্যৈষ্ঠ 16ই মে বৃহস্পতিবার,
অষ্টমী তিথি শুরু হচ্ছে 1লা জ্যৈষ্ঠ 15ই মে বুধবার সকাল 6টা 6 মিনিটে। অষ্টমী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল 8টা 30 মিনিটে পর্যন্ত। সীতা নবমী ব্রত 16ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। স্কন্দ মতে সকাল 7টা 34 মিনিটে গতে শ্রী শ্রী সীতা নবমী ব্রত অনুষ্ঠিত হবে। গোস্বামী মতে পরের দিন অর্থাৎ 17ই মে শুক্রবার সীতা নবমী অনুষ্ঠিত হবে। শ্রী জানকী নবমী ব্রত বিহারে অনুষ্ঠিত হবে। যারা স্মরত মতে পুজো করবেন 16ই মে বৃহস্পতিবার তারা 17ই মে শুক্রবার সকাল 9টা 22 মিনিটের মধ্যে সীতা নবমী ব্রত পালন সম্পূর্ণ করতে পারেন এবং সকাল 9টা 22 মিনিটের মধ্যে গোস্বামীর মতে যারা ব্রত পালন করতে পারেন গোস্বামীর মতে যারা ব্রত পালন করবে 17ই মে শুক্রবার তারা পরের দিন অর্থাৎ 18ই মে শনিবার সীতা নবমী ব্রত পালন সম্পূর্ণ করবেন। সকাল 9টা 22 মিনিটের মধ্যে বেদস্য ও মহামতি সূত দৈনিক কারণে কোনো কালীন শিবের কাছে এই ব্রতর কথা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। মহর্ষি শঙ্কর গৌতমকে বলেছিলেন এই ব্রত শ্রেষ্ঠ। বৈশাখ মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে সংযোগে করে থেকে তার পরের দিন সীতা নবমী ব্রত পালন করেন। এই ব্রত পালন করলে ব্রতী ওপরে সীতা দেবী সন্তুষ্ট হন। এই ব্রত বিগত আজই অষ্টমী তিথি, এই জন্যই আমি সংযোগ করে রয়েছি। আগামী কাল এই ব্রতের অনুষ্ঠান করব। আর এই সময়ে মন খুবই চঞ্চল হয়ে রয়েছে, অতএব আমি এখন এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করতে পারছি না। তুমি বরঞ্চ মার্কণ্ডেয় ঋষি যথাক্রমে তিনি তোমাকে উত্তরে ব্রতে পালিত ব্রতের মাহাত্ম্য ফল সম্পূর্ণ বলে দেবেন। কথা শুনে মহর্ষি গৌতম ঋষি মার্কণ্ডের কাছে এসে সবিনয় উত্তর ব্রতের সম্বন্ধে জানতে চাইলেন। তিনি মহর্ষি বললেন, হে মহর্ষি গৌতম, যুগে বসন্তকালে পূর্বময় বৈশাখ মাসে শুভ নবমী তিথিতে মঙ্গলবার অস্তে নক্ষত্র মধ্যাহ্নকালে সীতা নবমী স্বয়ং রাজা জনকের গৃহে আবির্ভূত হয়েছিল। এই দিন সীতা নবমী ব্রত করলে অশেষ ফল পাওয়া যায়। উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমী যোগ থেকে থাকে তাহলে সেই দিন ব্রত পালন করা উচিত নয়। যে দিন মধ্যাহ্নকালে নবমী তিথি পড়ে শুধুমাত্র সেই দিনই ব্রত পালন করা উচিত। যদি 2 দিনের মধ্যাহ্নকালে নবমী তিথি হয় তাহলে পরের দিন পালন করতে হয়। যদি মঙ্গলবার ও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদি উক্ত না হয়ে থাকে তবে শুধুমাত্র নবমী তিথিতেই এই ব্রত পালন করা উচিত। সীতা নবমী সীতা দেবীর জন্ম পালন না করলে গুরুতর ও তরুণাক্ষ হয়। দিনে অন্ন ভোজন করতে নেই বললে ইষ্ঠা পূর্বক নরক গমন করে কৃত্রিম উপায় ধারণ করতে হয়। স্বর্ণ দান সহ মহাযজ্ঞের অষ্টমী করলে যে ফল পাওয়া যায়, যাবতীয় সম্পূর্ণ তীর্থ ভ্রমণ এবং স্বজাতিদয়া করলে যে সকল ফল লাভ করা হয় থাকে, শুধুমাত্র সীতা নবমী ব্রত পালন করলেই সেই শুভ ফল অনায়াসে লাভ করা যায়। এই ব্রত যে রূপ প্রণালী আমি বর্ণনা করছি। অষ্টমীর দিনে পঞ্চত্যাগ করে যথাবিধি গৌতম প্রবেশ করে এবং স্নানধ্যোগ
সন্ধান শেষ করতে হয়। পরে দেবতা এবং পিতৃপুরুষদের পুজো করে ব্রহ্মচারীর মতো এক মাকে অবশেষে ভোজন করে কেন্দ্রীয়ভাবে তৃণভোজনে শয়ন করতে হয়। নবমী তিথিতে শৌচ ত্যাগ করে এই গঙ্গা দেবী স্নান হেতু নিত্যকর্ম শেষ করে একটি মণ্ডপ তৈরি করতে হয়। 16টি বা 8টি বা 4টি স্তম্ভের ওপরে মণ্ডপটি তৈরি করতে হয়। মণ্ডপের স্থল চাদর দিয়ে আচ্ছাদিত করতে হয়। মণ্ডপের বাইরের দিকে স্তম্ভগুলিতে শঙ্খ, চক্র, চিহ্ন ও পতাকা দিয়ে সাজাতে হয়। একটি ঘট পেতে তাতে চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে নিতে হবে। এরপর মণ্ডপের মধ্যে 4 হাত উঁচু 1 হাত বেদি তৈরি করতে হবে। তার ওপরে সীতাবেদী সোনার মূর্তি বসাতে হবে। 16 ভরি সোনা দিয়ে সীতা দেবীর চতুর্ভুজা মূর্তি তৈরি করতে হবে। যারা এই রকম মূর্তি তৈরি করতে ক্ষমতা নেই তারা 4 তোলা বা 2 তোলা সোনা দিয়ে মূর্তি বানাতে পারেন। যারা এটা সামর্থ্য নেই তারা ডুমুর গাছের কাঠ, তেঁতুল বা মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারেন। এতেও যারা অসমর্থ তারা পটে সীতা দেবীর মূর্তি এঁকে দেবীকে বসাতে পারেন। মণ্ডপে একদিকে প্রান্ত কাপড় দিয়ে বেঁধে দিয়ে আঁতুড়ঘর তৈরি করতে হবে। এই ঘরে খাটের ওপরে সীতা দেবী মায়ের মূর্তি শুইয়ে রাখতে হবে এবং তার পাশে মাতৃদুগ্ধপানরত সীতা দেবীর মূর্তি বসাতে হবে। এছাড়া প্রাপ্ত কর্ম অনুষ্ঠিত সীতা নিরত জনক রাজা এবং পুরোহিত শতদলে মূর্তি তৈরি করে বসাতে হবে। সোনার নাঙ্গল এবং রূপোর ক্ষেত্র তৈরি করে সোনার পাত্র দিয়ে আচ্ছাদিত করে রাখতে হবে। তারপর পুণ্যতীর্থে জলে পুণ্যকুণ্ড পঞ্চরত্ন দিয়ে স্থাপন করতে হবে। এরপর ব্রতী শাস্ত্রগত আচার নিষ্ঠা ও ব্রাহ্মণদের বস্ত্র অলঙ্কার অর্থ পুঞ্জিত পুজো করে তাদের আচার্য রূপে বরণ করতে হবে। এই ব্রতে 16 জন বা 8 জন সদাচার ব্রাহ্মণকে রতিক রূপে বরণ করতে হবে। সংযোগী ব্রতী সীতা দেবীর মূর্তি মণ্ডপের সম্মুখভাবে অষ্টদল পদ্ম এঁকে তার উপরে ঘট স্থাপন করে যথারীতি অধিবাস করবেন ও সীতা ভক্তিসহ ব্রতীদের সীতা দেবীকে আহ্বান করবেন। তারপরে এদিকে একান্ত মনে মনে মূল মন্ত্র 3 বার কৃষকাদিনাশ অঙ্গল নাশক অরণ্য অন্ত দেবীকে ধ্যান করে পুজো করবেন। হে গৌতম, এইভাবে অধিবাস কর্ম শেষ করে ব্রতী ব্রহ্মচারীর মতো ভূমির ওপরে শয়ন করবেন, রাতের যাপন করবেন। নবমীকালে ব্রতী শৌচকর্ম ত্যাগ করে নিত্যক্রিয়া তারপর দিন নিত্য পুজো পাঠ শেষ করে দ্বিতীয় গং বাজনা সহযোগে ভক্তিভাবে যথারীতি তুলসী পাতা ফুল ফল দিয়ে সীতা দেবীকে পুজো করবেন। 108 বার মূল মন্ত্র জপ করবেন। তারপর রাজজনকে পুজো করে অষ্টদল পদ্মের মধ্যে জয় বিজয়াদি
অবরণ দেবতাদের পুজো করবেন। এইভাবেই ভক্তি হয়ে গান বাজনা সহযোগে সীতা দেবী পাঠ করবেন। হে গৌতম, দশমীর তিথিতে যথা নিয়ম সীতা দেবী পুজো করে তার মূর্তি পবিত্র নদীতে বিসর্জন করতে হবে। তোমার কাছে সীতা নবমীর ব্রত কথা বললাম। ইন্দ্র দেবতা যখন মন্ত্রমণ্ডিত পূর্ণময় ব্রত অনুষ্ঠান করেছিলেন, সমস্ত তপস্যা ত্যাগ করে যে ফল পাওয়া যায়, এই ব্রত মাহাত্ম্যপূর্ণ ফল লাভ করা যায়। গৌতম, তুমি এই ব্রত পালন করো, স্বয়ং সীতা মা তোমাকে আশীর্বাদ করবে। এইভাবেই আমি দীর্ঘ আয়ু লাভ করেছি। নবমী ব্রত কথা এইখানেই শেষ। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, এই ভিডিওটি সকলে দেখতে পায়। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় সীতারামের জয়।